আরেকটা জিনিস আমি বলবো, তুমি খুব স্পষ্ট বক্তা, মানে যেটা মনে হবে সেটা বলে দাও। এইটা আমার একটা রোগ। এবার আমি চেষ্টা করেছি দু একবার, আমি চেষ্টা করিনি এমনটা নয়, এবং যদি আমি কিছু রেখে রেখে বলতে পারতাম তাহলে বোধহয় আমার জীবনে অনেক কিছু সহজ হয়ে যেত। তো আমি নিজেই নিজের জন্য কঠিন করে ফেলেছি এর অনেক কিছু। ছোটবেলা থেকে কি অভিনয়ের মধ্যে ছিলে নাকি সেটা একটু পরের দিকে এসছে? আমার জয়েন্ট ফ্যামিলি, যেহেতু হুম একদম যৌথ পরিবার, তরুণ মজুমদারের সিনেমার মতো। হুম সব দাদা দিদিরা মিলে নাটক করছে, পর্দা টাঙানো হচ্ছে চাদর দিয়ে। এই রাস বলে যে লাস্ট সিনেমাটা আমি করেছি, তাতে কিছুটা ছায়া পাওয়া যাবে সেই সময়। অনেকেই আছেন যারা ধরো এমনিতেই তাদের অভিনয় ভালো লাগে বলে অনেকে অভিনয়ে আসেন, অনেক অভিনয়ের ইনস্টিটিউট হয়েছে, সেখানে তারা শিখে অভিনয় করছেন। এইভাবে কি শিখে কয়েকদিনের একটা কোর্স করে কি অভিনয় করা যায়? এইটা না একেবারেই একটা ভালো লাগা কিংবা ভালোবাসার বিষয়, এটা প্রাথমিক। আর দ্বিতীয়ত, যেটা তুমি যে প্রশ্নটা করলে, কারুর ক্ষেত্রে কোনো ফিক্স নিয়ম নেই। বহু অভিনেতা অভিনেত্রী ইনস্টিটিউশনে পড়েছেন এবং তারপরে দেখা গেছে তারা বিরাট অভিনেতা অভিনেত্রী হয়েছেন, নাম করেছেন। আবার অনেকে দেখা গেছে ওখানে পড়েছেন কিন্তু কিছুই করতে পারেননি। আচ্ছা, তোমার লাইফের মেইন ইনফ্লুয়েন্সার কে, বা যদি বলি পার্সোনাল ক্ষেত্রে হোক বা আর্টিস্টিক ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই কে রয়েছেন ইনফ্লুয়েন্সার? মানুষ আশেপাশে আমি যাদের সাথে বড় হয়েছে তাদেরকে দেখেছি। কারণ আমাদের রোজকার জীবনে আমরা যেটা দেখি তার থেকে বড় সিনেমা কি আর হয়? ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ ডেবি আনলিশড। এবং আজকে যিনি আমার গেস্ট, তিনি একদিকে অভিনেতা, লেখক এবং একই সঙ্গে পরিচালক। তাহলে যারা ভালোবাসেন ক্রিয়েটিভ কোনো সোলকে নিয়ে কথা বলতে, তার কথা শুনতে, তারা কিন্তু আজকে একদম রেডি হয়ে যান, কারণ আজকে দারুণ একটা আড্ডা হতে চলেছে ডেবি আনলিশডে। সেখানে যেমন আমরা সিনেমা তৈরি নিয়ে কথা বলবো অভিনয় নিয়ে কথা বলবো, তার উঠে আসা নিয়ে, এই অভিনয় জগতে কিভাবে এলেন এবং একই সঙ্গে যে কাজগুলো করছেন সেটা কিভাবে করছেন, কিভাবে ইন্সপায়ার করছেন আগামী প্রজন্মকে। সব মিলিয়ে একটা দারুণ আড্ডায় আজকে আমার সঙ্গে রয়েছেন তথাগত মুখার্জি। স্বাগত জানাই তোমাকে। নমস্কার, কেমন আছো? ভালো। অনেক দিন বাদে, লাইক কয়েক বছর বাদে দেখা হলো। কারণ তোমার মনে আছে কিনা জানি না, অনেক বছর আগে, 2-3 বছর আগে একটা ইন্টারভিউতে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। একটা হসপিটালের একটা ইন্টারভিউ ছিল, রাইট? সেখানে দেখা হয়েছিল খুব কম সময়ের জন্য। আর তারপর আজকে আমার পডকাস্টে তুমি। তো অনেকদিন ধরে ভাবছিলাম তোমার সঙ্গে এরকম পডকাস্টে একটা আড্ডা দেবো, বিকজ আমার পার্সোনালি মনে হয় এটা, তুমি খুব ভালো কথা বলো, এত সুন্দর কথা বলো। আমি তোমার কথা বলার খুব ভক্ত, মানে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ। আমার খালি মনে হয় যারা ওপারে রয়েছেন তাদের কাছে যদি আমরা যে আলোচনাটা করব, তারা যদি এখান থেকে কিছু সারাংশ নিয়ে যান, তাহলেই বোধহয় আমাদের আড্ডাটা সার্থক। মানে আমি ভালো কথা, মানে আমার মনে হয় না আমি খুব একটা ভালো কথা বলতে পারি। আমি মানে এটা আমার ব্যক্তিগত বরাবরই মনে হয়। আমার স্কুলে যারা পড়াশোনা করতো রামকৃষ্ণ মিশনে, তারা প্রত্যেকে আমার থেকে বেশি বুদ্ধিমান এবং ভালো কথা বলতে পারে বলে আমার সবসময় মনে হতো। ছোটবেলায় আমি খুব কমপ্লেক্সও ছিলাম এই বিষয়টা নিয়ে, যে ওরা কত উইটি, আমি নই। আচ্ছা, তো সেটা আমার এখনো মনে হয় আর কি, সেই মনে হওয়াটা আমার এখনো যায়নি আর কি, যে আরো অনেক মানুষ এই শহরে রয়েছেন যারা খুব ভালো কথা বলেন। চঞ্জিল বাবু খুব ভালো কথা বলেন, অনেকেই খুব ভালো কথা বলেন। একদম। কিন্তু না, তুমি এত গুছিয়ে বলো। এবং আরেকটা জিনিস আমি বলবো, তুমি খুব স্পষ্ট বক্তা, মানে যেটা মনে হবে সেটা বলে দাও। এবং সেটা একদিক দিয়ে খুব ভালো, অনেকের পছন্দ হয় না বটে সাময়িকভাবে, কিন্তু সেটা বলা আমার মনে হয় সব থেকে ভালো। মানে পরে বলার থেকে, পেছনে বলার থেকে সামনে স্পষ্টভাবে বলে দেওয়া খুব ভালো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আসলে ওইটাই আমার কমফর্ট জোন। আমি আসলে স্পষ্ট বলবো বলে আমি অনেকবার চেষ্টা করেছি, যে আজকে গিয়ে অমুক পরিচালককে বলবো অসাধারণ হয়েছে সিনেমাটা, কিংবা অমুককে বলবো যে দারুণ অভিনয় করেছো, কিন্তু ফাইনালি কি আমি আর বলে উঠতে পারি না। মানে এইটা আমার একটা রোগ। এবার আমি চেষ্টা করেছি দু একবার, আমি চেষ্টা করিনি এমনটা নয়, এবং যদি আমি কিছু রেখে রেখে বলতে পারতাম তাহলে বোধহয় আমার জীবনে অনেক কিছু সহজ হয়ে যেত। আমি নিজেই নিজের জন্য কঠিন করে ফেলেছি এর অনেক কিছুকে। এখন কি কঠিন জীবনটা? জীবন সবসময় কঠিন। মানে আমি যদি আমি চাইতাম যে একটা ভাত ডাল খাওয়ার একটা সুস্থ জীবন, কিংবা শুধুমাত্র জাস্ট বাঁচবো, একটা সাধারণ কোনো কাজ করব এবং তার থেকে যে আয় হবে তাই দিয়ে আমি একটা ছোট্ট সংসার করে নিজের মতো করে বাঁচবো আমার বাচ্চাদের নিয়ে, তাহলে বোধহয় জীবন সহজ হতো। এবং সেইটা যারা চুজ করেন না, যাদের বোধহয় প্রকাশের তাগিদ থাকে, নিজেকে জানানোর তাগিদ থাকে বৃহত্তর ক্ষেত্রে, তাদের সবার জন্য জীবনটা কঠিন, বরাবরই তাই হয়ে এসছে।
একদম। আচ্ছা, তোমার ইন্টারভিউ নেওয়ার আগে আমি তোমাকে নিয়ে একটু পড়াশোনা করছিলাম, ভাবলাম যে কি কি নিয়ে আমরা কথা বলতে পারি। অনেকগুলো দিক দেখলাম, তার মধ্যে যেমন শুরুতে আমি ইন্ট্রোতেই বলছিলাম খানিকটা, যে একটা হলো অভিনয়, একটা ব্যক্তিগত জীবন রয়েছে তোমার, তার পাশাপাশি তোমার লেখালেখি, তার পাশাপাশি তোমার পরিচালনা, এবং তার পাশাপাশি তুমি তোমার বাচ্চাদের কথা বললে, তাদের নিয়ে একটা বৃহত্তর জগৎ, তাদের ভালো রাখা, তাদেরকে দেখাশুনো করা, তাদের কথা ভাবা, এটা একটা। তোমার ছোটবেলাটা বরানগরে, তাই তো? হুম। বরানগর থেকে তোমার শুরু। ছোটবেলা থেকে কি অভিনয়ের মধ্যে ছিলে, নাকি সেটা একটু পরের দিকে এসছে? না না, একেবারেই নয়। আমি 5-6 বছর বয়স থেকে, আমার জয়েন্ট ফ্যামিলি যেহেতু, হুম হুম একদম যৌথ পরিবার, তরুণ মজুমদারের সিনেমার মতো। হুম হুম। মানে সব দাদা দিদিরা মিলে নাটক করছে, পর্দা টাঙানো হচ্ছে চাদর দিয়ে। এই রাস বলে যে লাস্ট সিনেমাটা আমি করেছি, তাতে কিছুটা ছায়া পাওয়া যাবে সেই সময়ের। সেইখানে আমি বড় হয়েছি। ফলে আমার প্রথম স্টেজ করা 5 বছর বয়সে, মৃত সৈনিকের পাঠ, মানে আচ্ছা। ফ্যাক্ট আর কি। মৃত সৈনিকের পাঠ কথায় বলা হয়, বাট আমি মৃত সৈনিকের পাঠ দিয়ে শুরু করেছি এবং তাতে আমি নড়িনি। এবং যখন আমার বছর 8, 9, 10 হবে, আমার এক্স্যাক্ট বয়সটা মনে নেই, তখন আমি বড় পর্দায় কিংকং দেখি। এখানে কোথাও ওখানকার কোনো হলে রিলিজ করেছিল আর কি, 78-এ কিংকং হলিউড বানিয়েছিল সেইটা অথবা জাপানি কিংকং 56-এর, আমার মনে নেই এক্স্যাক্টলি। সেইটা দেখার পর থেকে আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি সিনেমা বানাবো এবং সিনেমার সাথে যুক্ত হব। মানে এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব, আমি অন্য কিছু সারা জীবনে চেষ্টা করিনি। আমি মানে পড়াশোনাও করেছি থিয়েটার নিয়ে, কারণ ওটা অভিনয়ের সাথে যুক্ত। কারণ গ্র্যাজুয়েশনের আগে কোনো ভালো ফিল্ম স্কুল, সেটা এফটিআই হোক, এসআরএফটিআই হোক, কোথাওই গ্র্যাজুয়েশনের আগে ফিল্ম নিয়ে পড়াশোনা করতে দেয় না। বাকি সব ডিপ্লোমা আছে, ডিপ্লোমা করে তো লাভ নেই। তো যে কারণে আমি ড্রামা নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু আমি বরাবরই স্থির ছিলাম এ ব্যাপারে যে আমি সিনেমাই করব। মানে আমার অন্য কোনো প্রফেশনের দিকে চেষ্টাটুকু আমি করিনি কখনো। এই যে বললে তুমি, মানে এই একটা প্রফেশনে এসছো যেটা নিয়ে তুমি রীতিমতো পড়াশোনা করেছো, তারপরে এসছো। এখন অনেকেই আছেন যারা ধরো এমনিতেই তাদের অভিনয় ভালো লাগে বলে অনেকে অভিনয়ে আসেন, অনেক অভিনয়ের ইনস্টিটিউট হয়েছে, সেখানে তারা শিখে অভিনয় করছেন। অনেকের কাছে আমি এই প্রশ্নটা রেখেছিলাম, সেটা অনেক সিনিয়র যারা রয়েছেন অভিনেতা অভিনেত্রী তাদের কাছে হোক, পরিচালকদের ক্ষেত্রে হোক, বা যারা জুনিয়র কাজ করছে তাদের কাছেই, যে এভাবে কি শিখে কয়েকদিনের একটা কোর্স করে কি অভিনয় করা যায়? তোমার ব্যক্তিগত মতামত কি? দেখো, পৃথিবীতে সবই সম্ভব এবং সবই অসম্ভব। কোনো কিছুর নির্দিষ্ট বলে কোনো নিয়ম নেই, এটাকে প্রাথমিকভাবে আমার এটা বিশ্বাস। এই যে তুমি বললে আমি পড়াশুনো করে এসেছি, এমনটা নয়। আমি ভালোবেসেছি ব্যাপারটাকে, ক্রাফটটাকে। এবার তুমি যদি কাউকে ভালোবাসো, সেটা মানুষ হোক, সেটা গাছ হোক, সেটা কোনো প্রাণী হোক, তুমি তার খুঁটিনাটি জানবার চেষ্টা করবে। তাকে কোনটা, ধরো একজন, আমি আমার দিক থেকে বলছি, একজন মহিলা, তো সে যদি আমার প্রেমিকা হয়, আমার ভালোবাসার মানুষ হয়, আমি চেষ্টা করবো তাকে কোন শাড়িটা পরলে বেশি ভালো লাগে, তাকে জানাবো সেটা। তাকে টিপ পরলে ভালো লাগে কিনা, তার কানে দুল, মানে এই খুঁটিনাটিগুলোর দিকে আমরা তাকাবো। এবার ওই মানুষটাকে সরিয়ে দিয়ে তুমি সিনেমাকে বসিয়ে দাও তার জায়গায়। তো এইটা না একেবারেই একটা ভালো লাগা কিংবা ভালোবাসার বিষয়, এটা প্রাথমিক। আর দ্বিতীয়ত, যেটা তুমি যে প্রশ্নটা করলে, কারুর ক্ষেত্রে কোনো ফিক্স নিয়ম নেই। বহু অভিনেতা অভিনেত্রী ইনস্টিটিউশনে পড়েছেন এবং তারপরে দেখা গেছে তারা বিরাট অভিনেতা অভিনেত্রী হয়েছেন, নাম করেছেন। আবার অনেকে দেখা গেছে ওখানে পড়েছেন কিন্তু কিছুই করতে পারেননি। কিন্তু সেই সংখ্যাটা যারা ইনস্টিটিউশনে পড়েননি, তাদের যদি তুমি বাইরের পৃথিবীটা দেখো, তাহলেও দেখবে অনেকে চেষ্টা করছেন ইন্ডাস্ট্রিতে আসার, যারা ইনস্টিটিউশনে পড়াশোনা করেননি। তাদের মধ্যে 2-1 ক্র্যাক করতে পারছেন, বাকিরা পারছেন না। এরকম কোনো মেথড অথবা রুল নেই। এবার প্রশ্নটা হচ্ছে ভড়ংবাজি। ভড়ংবাজিটা কিরকম? এই ইনস্টিটিউশনের নামে প্রচুর মানুষকে ঠকায়, ঠিক, অনেক টাকা নিয়ে কিছুই হয়তো শেখায় না। কিন্তু সেই ভড়ংবাজি কোন ফিল্ডে নেই? সর্বত্রই আছে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, অভিনয় খুবই একটা ইনস্টিংক্টিভ ব্যাপার। এর 4টে মেথড কেউ কাউকে বলে দিতে পারে। মানে টেকনিক্যাল পার্ট, মানে ধরো এই মাইকটা যেখানে বসানো আছে, আমি যে কথা বলছি, মাইকটার কতটা হাইট হলে আমার কথাটা স্পষ্ট ক্যামেরা রেকর্ড হবে, সেটা একটা টেকনিক্যাল পার্ট। কিন্তু তারপরে এই মাইক্রোফোনটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, তুমি তোমার ভয়েসটাকে কিভাবে ব্যবহার করবে, সেটা তো তোমার হাতে। ঠিক। কারেক্ট, কারণ ওখানে যাকে বসানো হবে তোমার জায়গায়, সে কথা বললে মাইকটা রেকর্ড করে নেবে, ওটা টেকনিক্যাল পার্ট, শেখা হয়ে গেল। ঠিক তেমনই অভিনয়ের টেকনিক্যাল পার্টগুলো কোন একটা ইনস্টিটিউট, কোন একজন ব্যক্তি সে বলে দিতে পারে। তারপরে সে কতদূর যাবে সেটা একটা ইনস্টিংক্ট। সেটা এত বছর ধরে, এই লাস্ট 5-6 বছর ধরে সিনেমা বানানোর সুবাদে অনুসুয়াদির থেকে, শঙ্করদার থেকে, একদম নতুন যে ছেলেটি মেয়েটি অভিনয় করছে, তাদের সাথে ওয়ার্কশপ করার সুবাদে আমি বলতে পারি যে এটার কোনো নির্দিষ্ট মেথড অথবা কোনো রুল বুক হয় না। কেউ যদি বলে ইনস্টিটিউশনে পড়লে হবে কিংবা হবে না, ইট ডাজন্ট ম্যাটার। একদম একদম, এটা তুমি খুব সুন্দর করে বললে। মানে এটা পার্সন টু পার্সন এটা ডিপেন্ড Very good. করছে। একদম। আচ্ছা, তোমার লাইফের মেইন ইনফ্লুয়েন্সার কে, বা যদি বলি পার্সোনাল ক্ষেত্রে হোক বা আর্টিস্টিক ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই কে রয়েছেন ইনফ্লুয়েন্সার?
মানুষ আশেপাশে আমি যাদের সাথে বড় হয়েছে তাদেরকে দেখেছি। কারণ আমাদের রোজকার জীবনে আমরা যেটা দেখি তার থেকে বড় সিনেমা কি আর হয়? এই পডকাস্ট রুমের বাইরে যে রাস্তাটা যাচ্ছে সেখানে এত মানুষ, এত গাড়ি, এত ধরনের লোকজন, এত ধরনের চরিত্র, তাদের কথাবার্তা, তাদের বলার ধরন, তাদের হাঁটা চলা সব আলাদা, জেব্রার গায়ে স্ট্রাইপের মতো। এর থেকে বড় সিনেমা আর হতে পারে? আমি যে উত্তর কলকাতার বাড়িতে বড় হয়েছি, আমি যে অতগুলো মানুষ দেখেছি, খেলার মাঠ, সেখানে পুজো হওয়া, এই সমস্তটি আমাকে ইনফ্লুয়েন্স করেছে। এছাড়া আমার মা এবং বাবা, মা মূলত প্রচুর বই পড়তেন, আচ্ছা। এবং আমি নিজে সেই সময় আমার মনে আছে আমি যখন 7-8-এ পড়ি আমি 5টা লাইব্রেরি মেম্বার ছিলাম। তখন তো লাইব্রেরির চল ছিল প্রচুর, সিনেমা টিনেমা তো অত দেখার চল ছিল না। সিনেমা হল, বিদেশি সিনেমা হল, বিদেশি সিনেমা যদি কোনো আমাদের কাছাকাছি সিনেমা হলে আসতো, গ্লোব টোব আসার কোনো সুযোগ ছিল না স্প্ল্যানেডে। সোনালী কিংবা অনন্য এই ধরনের কোনো সিনেমা হলে দুপুরের শোতে দিত ওরা, 11:30টার শোতে, তখন দেখা হতো। বাকিটা পুরোটাই বই পড়া দিয়ে সিনেমাটা ভাবা। তো আমিও মায়ের সূত্র ধরে, মা আশাপূর্ণা দেবী, আশুতোষ মুখোপাধ্যায় এদের পড়তেন, আচ্ছা। আমি হেমেন্দ্র কুমার রায়, সত্যজিৎ রায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর কিছু কিছু, এগুলো সমস্ত পড়তাম। তো এই আমার মা কিছুটা ইনফ্লুয়েন্স করেছে, আমার বাবা কিছুটা ইনফ্লুয়েন্স করেছে, কিন্তু এই দুজনের ইনফ্লুয়েন্সটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী। বাবার ইনফ্লুয়েন্সটা মূলত ডিসিপ্লিনের ক্ষেত্রে, আর মায়ের ইনফ্লুয়েন্সটা পুরোটাই আর্টিস্টিক, অর্থাৎ বই পড়ার ক্ষেত্রে। আর বেশ কিছু আত্মীয় স্বজন মারাত্মক ইনফ্লুয়েন্স করেছেন, যারা প্রত্যেক মুহূর্তে বলতেন যে আমার দ্বারা সিনেমা ভাবাটাই একটা অকল্পনীয় ব্যাপার। তারা খুব ইন্সপায়ার করেছেন আর কি, যে যারা প্রত্যেক মুহূর্তে আমাকে অবিশ্বাস করেছেন, এবং সেই সমস্ত মাঠের দাদারা যারা বলতে সিনেমা করা যায় নাকি, আমাদের এখানে কেউ করে, তুই যেতে পারবি, তারা খুব ইন্সপায়ার করেছেন প্রত্যেক মুহূর্তে। কারণ আমার মনে হয় তারা না ওই মোটিভেশনাল ফ্যাক্টরটা, যে এদেরকে ভুল প্রমাণ করতে হবে, সেটা তাগিদ বোধ হয় সাইকোলজিক্যালি আমার উপর চেপে বসেছিল। একদম, মানে যেটা নেগেটিভ ছিল সেটাকে তুমি পজিটিভ করে দেখানোর জন্য সে একটা জেদ চেপেছিল। হ্যাঁ, সেইটা তো এখনো রয়েছে। মানে ওটা হয়তো একটা ছোটবেলা স্কারের মতো, যে যখন সবাই বলছে হচ্ছে না কিংবা হবে না, যেটা আমার কাছে আমার সব থেকে বড় দুর্বলতা আমার মনে হয়, যে আমি এটা বহু জায়গায় বলেছি যে আমার সব থেকে বড় শক্তি এবং দুর্বলতা হচ্ছে আমার সাহস। এবার আমাকে যদি কেউ কোনো ব্যাপারে আটকায়, তখন ওইটা আমার জন্য একটু কঠিন হয়ে যায় নিজেকে রেজিস্ট করাটা। কিন্তু দুর্বলতা কেন? এটা তো ভালো, এটা তো সাহসটা তো। কারণ এটাকে কেউ প্রভোকও করতে পারে এবং করেও, যে একটা কোনো ব্যাপার যেটা করলে হয়তো আমার অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে না আমার ক্ষতি হবে, কিন্তু সেটা হয়তো এই মুহূর্তে প্রয়োজন নেই। কারণ আমি বিশ্বাস করি যে সব ব্যাপারে সবার কথা বলার প্রয়োজন নেই। আমি নিজেও বলি না, কিন্তু যদি কেউ বাধা দেয় কিংবা কেউ যদি মাথায় বন্দুক ঠেকিয়ে বলে এটা করা যাবে না, তখন সেটা একটু কঠিন হয়ে যায় আর কি। আচ্ছা, যখন তুমি তোমার প্রথম দিকের অভিনয়ের দিকে তাকাও, সেটা টেলিভিশন হতে পারে, সেটা বড় পর্দা হতে পারে, তখন কি মনে হয় দেখে যে কোন কোন দিকগুলো রয়েছে যেটা তোমাকে এখন অনেক বেশি পরিণত করেছে আগের থেকে? হিন্দিতে একটা শব্দ আছে, সেটা হচ্ছে ঠেরাও। আমার মনে হয় আমার প্রথম দিকের অভিনয় সেই ঠেরাওটা একেবারেই ছিল না। যেটা যত আমি অভিনেতা হিসেবে গ্রো করেছি, মানে আমার সময় যত গেছে, অভিজ্ঞতা যত বেড়েছে, এবং সব থেকে বেশি অভিজ্ঞতা বেড়েছে হচ্ছে অন্য অভিনেতাদের দিয়ে নিজের সিনেমা অভিনয় করানোর, ওয়ার্কশপ করানোর সময়। আচ্ছা। সেটা যে কেউ, সেটা বিক্রমের মতো কেউ হতে পারে, সেটা রজতাভ দত্ত হতে পারে, সেটা অনির্বাণ চক্রবর্তী হতে পারে। এদের সাথে যে ওয়ার্কশপ সেশনটা, সেইটাতে আমি যখন এদের চরিত্রগুলো আমি কিভাবে ইন্টারপ্রিট করছি এবং আমার ইন্টারপ্রিটেশনের সূত্র ধরে ওনারা কিভাবে ইন্টারপ্রিট করবেন বলে অভিনয় করছেন কিংবা ভাবছেন, যে লাইন্সগুলো ভাবছেন, যে ভাবে ভাবছেন, যে সংলাপগুলো পরিবর্তনের কথা বলছেন, কিংবা আমি সেটাকে আবার কাউন্টার করছি, সেইটা আমার সব থেকে বেশি শিখিয়েছে অভিনয়ের ক্ষেত্রে। যে অন্য আরো 4জন অভিনেতা তারা সেম রোলকে, আমি তো একজন পরিচালক হিসেবে আমি কিভাবে অ্যাপ্রোচ করতে চাইছি তাদেরকে বলছি, এবার তারা সেটাকে কাউন্টার করছে, আবার তাদের কাউন্টারে আমি তাদেরকে কাউন্টার করছি। এই যে কাউন্টার ডিবেটটা চরিত্রটা নিয়ে, এবং কিভাবে করা উচিত, কোনটাতে বেশি ভালো লাগবে, সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা আসপেক্ট। যেমন সৌম্য যে চরিত্রটা পারিয়াতে করে, সেইটা যখন আমি রিহার্সালে করছিলাম সেটা একরকম একটা বিষয় ছিল, তারপরে সৌম্য যখন সেটাকে অ্যাডাপ্ট করে নিজের মতো করে করলো, কিংবা ভটভটিতে ঋষভ যেটা করেছে সেটা যখন আমি রিহার্সালে করছিলাম, কিংবা বিক্রম যেটা করেছে, আমি সেটাই বলবার চেষ্টা করছি যে এবার আমি তো বুঝতে পারছি আমি কি অভিনয় করছি এবং ওরা কি অভিনয় করছে, দুটোই আমি দেখতে পাচ্ছি, কেমন? তো সেইটা আমাকে অভিনেতা হিসেবে গ্রো করতে খুব সাহায্য করেছে। মানে এই ওয়ার্কশপ গুলো যখন হ্যাঁ, যেটা আমি ওদেরকে ওয়ার্কশপ করেছি, কিন্তু শিখছি আমি। শিখছো তুমি। আচ্ছা, অনেক অভিনেতাই তাদের জীবনে টার্নিং পয়েন্টের কথা বলে, তোমার জীবনে কি এরকম কোনো টার্নিং পয়েন্ট আছে? আমার মনে হয় না, আর যদি থেকে থাকে তাহলে সেটা আশা এখনো বাকি আছে। কারণ এখন অব্দি আমি যা সিনেমা বানিয়েছি, আমি মোট 6টি সিনেমা বানিয়েছি, তার মধ্যে 3টে মুক্তি পেয়েছে আর কি। বাকি 2টি গোপনে মৎস্যায়ন, একটা সিঙ্গেল শট এক্সপেরিমেন্টাল ছবি, রিলিজ করেনি।
আর গাকি বলে একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি রয়েছে যেটা আমি স্পিটি ভ্যালিতে শুট করেছিলাম, সেটাও রিলিজ করেনি। আর একটা হিন্দি ছবি মেমারি এক্স, ওটা টাইম আর স্পেস নিয়ে একটা ছবি, সেটাও একটা এক্সপেরিমেন্টাল ছবি, সেটাও রিলিজ করেনি। যে 3টি এক্সপেরিমেন্টাল ছবি আমি বানিয়েছি, 3টি এক্সপেরিমেন্টাল ছবি একটিও রিলিজ করেনি এখনো। আচ্ছা, কিন্তু সেরকম কোনো টার্নিং পয়েন্ট না, আমার মনে হয় যে আমি এখন অব্দি এমন কোনো সিনেমা বানাতে পারিনি, সেটা আমারই অযোগ্যতা, যেটা এই যে সিনেমার যে বিরাট ইতিহাস, মানে লুমিয়ার ব্রাদার্সরা যখন থেকে সিনেমা বানাচ্ছেন তখন থেকে যে সিনেমার যে ওভারঅল হিস্ট্রিটা, তাতে আমি ডেন্ট করার মতো এখন অব্দি খুব একটা উল্লেখযোগ্য কিছু বানাতে পেরেছি বলে আমার মনে হয় না। তার মানে সেটা প্রসেসে আগামী দিনে রয়েছে। আমি চেষ্টা করবো, নাও পারতে পারি, মানে আমার কাজ চেষ্টা করা, আমার কাজ পারা নয়, আমার কাজ জার্নিটা। আমি ডেস্টিনেশন ডিসাইড করার কেউ নই, এবং আমার মনে হয় যে আমি যদি আমার শিল্পের প্রতি সৎ থেকে থাকি তাহলে তার মূল্যায়ন হবে। আমি চলে যাওয়ার 100 বছর বাদেও হবে, কিংবা হবে না। কিন্তু পৃথিবীতে প্রচুর মানুষ সিনেমা বানাচ্ছেন, হ্যাঁ, এবং পৃথিবীতে প্রচুর মানুষ বই লিখেছেন, এত লেখা, এত সাহিত্য, সেটা দেখে আর পরেই গোটা জীবন কাটিয়ে দেওয়া যায়, কারণ সিনেমা বানানোর কোনো দরকার নেই। কিন্তু আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলার তাগিদ থেকে, কিছু দর্শনের তাগিদ থেকে সিনেমা বানাচ্ছি। অভিনয়টা করি আমি রুটি রুজির জন্য। তো সেই সিনেমাগুলো যদি আমি সেই ল্যাঙ্গুয়েজটাকে অনুবাদ না করতে পারি, আমি যেটা ভাবছি, যেটা মাথার মধ্যে শব্দে, ধরো এখন ইন্টারভিউ দেওয়ার সময় 4টে কথা বললাম, সেই কথাগুলো যদি সিনেমার ল্যাঙ্গুয়েজে অনুবাদ না করতে পারি, তাহলে আমার মনে হয় না সেই সিনেমাটা সার্থক সিনেমা। ওকে, তবে তুমি যে ধরনের সিনেমা বানিয়েছো সেটা আমার সবগুলো দেখা হয়নি, আর 3টে তো তুমি বললে রিলিজ করেনি। তবে আমার মনে হয়েছে প্রত্যেকটা বানানোর আগে খুব এক্সপেরিমেন্ট করেছো জিনিসটা নিয়ে। আমি এক্সপেরিমেন্টের থেকে বড় কথা, প্রত্যেকটা সিনেমার যে 3টে সিনেমা, ভটভটি, রাস আর পারিয়া, 3টে সিনেমা 3 রকম আঙ্গিকে বানানো। তার কালার প্যালেট থেকে শুরু করে পুরো প্যাটার্নটাই আলাদা আর কি 3টে ছবি। তার কারণ 3টে ছবির বিষয় আলাদা, এবং যে ছবির বিষয় যেরকম হবে তার সাথে সাথে সিনেমার যে সায়েন্সটা, সেটাও কিন্তু পাল্টে পাল্টে যাবে। মানে আমি একটা টেমপ্লেট তৈরি করলাম এবং সেই টেমপ্লেটে ফেলে সব, মানে সেটা একটা অ্যাকশন ধর্মী ছবি হলো, সেই টেমপ্লেটে ফেলে দিলাম, একটা থ্রিলার ধর্মী ছবি হলো, সেই টেমপ্লেটে ফেলে দিলাম, এমনটা তো নয়। এই সিনেমার ব্যাপারে যতটা সায়েন্স ততটাই কিন্তু লিটারেচার। অর্থাৎ লিটারেচার, আমরা যখন স্ক্রিপ্ট লিখি, অভিনেতারা অভিনয় করে, সেটা লিটারেচার পার্ট। আর সেটাকে কিভাবে ক্যামেরাবন্দি করা হচ্ছে, সেটাকে কিভাবে দৃশ্যগ্রহণ করা হচ্ছে, এবং সেটাকে সিনেমার ভাষায় কিভাবে অভিঘাতপূর্ণ করা হচ্ছে, সেটা সায়েন্সের পার্ট। একদম। আচ্ছা, অনেক ধরনের চরিত্রে তুমি অভিনয় করেছো, সেটা টেলিভিশন হোক বা সিনেমা হোক। যে কোনো কমপ্লেক্স ক্যারেক্টার যখন তুমি করো বা করেছো, তখন নিজেকে কিভাবে ইমোশনালি এবং মেন্টালি তৈরি করো? দেখো, আমি সিনেমায় অভিনয় করার খুব কমই সুযোগ পেয়েছি। হ্যাঁ, আমার পরিচালকরা খুব কমই ডেকেছেন, কারণ তাদের মনে হয়েছে হয়তো যে তারা আমার সাথে কাজ করতে কমফোর্টেবল নন। এছাড়া তো আর কোনো কারণ নেই, কারণ সিনেমা যারা বানান তারা প্রত্যেকেই আমার পরিচিত, ঘনিষ্ঠ, তাদের সাথে কথা হয়। টেলিভিশনের ক্ষেত্রে ইনিশিয়াল ডেজে একটা চরিত্রকে ক্যাপচার করা, কিংবা তার কোনো সাইকোলজিক্যাল ডিলেমাকে ক্যাপচার করা, সেটার ক্ষেত্রে না, আমি যেহেতু টেলিভিশনে খুব তাড়াতাড়ি শুটিং হয়, সেটাতে আমি চেষ্টা করি যে সেই চরিত্রটার সেই মুহূর্তে সাইকোলজিক্যাল অবস্থানটা বোঝার। আর সিনেমার ক্ষেত্রে সাইকোলজিক্যাল অবস্থানটা না বোঝার চেষ্টা করি। আমি বোঝার চেষ্টা করি এই চরিত্রটার গোটা যে গল্পটা, সিনেমার ক্ষেত্রে গোটা গল্পটা পাওয়া যাচ্ছে, এই গোটা গল্পে এই চরিত্রটা কিভাবে রোল প্লে করছে। মানে এই ধরে টেবিলটা এখানে রয়েছে কারণ এই কাপটা আমরা এর উপর রাখতে পেরেছি, এবার আমি এই টেবিলের রোলটা প্লে করছি। সুতরাং আমি ওভারঅল এই পডকাস্টে কল্পনা করে নেবো, যদি আমি টেবিলটা প্লে করি, আমার ভূমিকাটা কি এখানে, এই চায়ের কাপটা ধরা। তো আমার মনে হয় আমি যেহেতু সিনেমাকে একটা সম্পূর্ণ মিডিয়াম হিসেবে দেখি, একটা সম্পূর্ণ অভিজ্ঞতা, একটা মিউজিকের মতো, একটা গানের মতো, যে যার কোনো কোথাও তাল কাটবে না, মানে পুরোটাই একটা, তুমি যদি আমার ছবি দেখে থাকো দেখবে যে গোটা ছবিটাই একটাই রিদমে বানানো। হ্যাঁ, সেই রিদমের কোথাও হেরফের নেই। সেটা মিউজিক, কালার, সবকটা যেন জয়েন, সেটা ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটা তো আলাদা বিষয়, কিন্তু তার রিদমটা কোথাও কাটবে না। সেই রকমই একটা স্বয়ং সম্পূর্ণ একটা আর্ট ফর্ম হিসেবে আমার মনে হয় সেখানে আমার ভূমিকাটুকু কতটা সিনেমার ক্ষেত্রে, এবং সেইভাবে আমি নিজেকে প্রিপেয়ার করি যে ভূমিকাটুকু পালন করতে আমার চরিত্রে কি কি সাইকোলজি বুঝতে হবে। সেইভাবে আমি সিনেমায় যেটুকু অভিনয় করেছি, সেটা বাদশাহী আংটি হোক, ফোর্স হোক, যে ছবিগুলো আগে করেছি, সেগুলোতে আমি এভাবেই দেখি। আচ্ছা, এই যে বললে যে সমস্ত বা অনেকেই যারা রয়েছেন পরিচালক, তাদের সকলের সঙ্গে তোমার যোগাযোগ রয়েছে, কিন্তু সকলে হয়তো মনে করছেন না যে এই চরিত্রটা বা ওই চরিত্রটার জন্য তোমাকে নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে তোমার সিনেমার সংখ্যাটা একটু কম, এটা কি তোমার একটা অভিযোগ? না, কোনো অভিযোগ নেই। আমার সবসময় মনে হয় যা হচ্ছে সেইটা আলটিমেটলি
ভালোর জন্যই হচ্ছে। আমি একটা একটা ভদ্রলোকের ইন্টারভিউতে একটা ছোট্ট গল্প শুনেছিলাম, সেটা একটু বলি। সেটা হচ্ছে যে একটা লোক আর তার ছেলে থাকতো একটা গ্রামে। তো ছেলেটি একদিন একটা জঙ্গলে দুটো ঘোড়া ঘোরাতে নিয়ে গেছিল, তার সাথে আর একটা ঘোড়া চলে এসছে কোত্থেকে। গ্রামের লোকেরা খুব উৎসাহী। তো গ্রামের লোকেরা সবাই জড়ো হয়ে লোকটাকে বললো যে তো দারুণ ব্যাপার, আপনার ছেলে দুটো ঘোড়া ছিল, আপনার ছেলে একটা ঘোড়া পেয়েছে, 3টে ঘোড়া হয়ে গেল, তো দারুণ ব্যাপার। লোকটা তখন বললো দারুণ ব্যাপার হতেও পারে, আবার নাও হতে পারে। তার কিছুদিন বাদে ওই ছেলেটি নতুন ঘোড়াটিকে পোষ মানাতে গিয়ে অ্যাকচুয়ালি ঘোড়া থেকে পড়ে গিয়ে পা ভাঙলো। গ্রামের লোকেরা এসে বলি, বাবা আপনার ছেলে পড়ে গিয়ে পা ভাঙলো, খুব খারাপ ব্যাপার। লোকটা বললো এটা খারাপ ব্যাপার হতেও পারে, নাও হতে পারে। কিছুদিন বাদে দেশে যুদ্ধ লেগেছে এবং সব ইয়াং ছেলেদের যুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে। ওই ভদ্রলোকের ছেলেকে যুদ্ধে নিয়ে যাওয়া হলো না, কারণ ওর পা ভাঙা। গ্রামের লোকেরা বললো আমাদের সবার ছেলে চলে গেল, আপনার ছেলে গেল না, তো দারুণ ব্যাপার। ভদ্রলোক বললেন এটা দারুণ ব্যাপার হতেও পারে, আবার নাও হতে পারে। সুতরাং আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসেরই যা যা ঘটছে, এই যে আমরা পডকাস্ট করছি, এটারও একটা পজিটিভ আর একটা নেগেটিভ দিক থাকে। তো আমার মনে হয় এই সিনেমায় আমাকে সুযোগ না দেওয়া কিংবা আমার সুযোগ না পাওয়া, যতটা ভালো দিক রয়েছে ততটাই খারাপ দিক রয়েছে। আমি এখন ভালো দিকটা চুজ করবো বলে সিদ্ধান্ত নিচ্ছি, এবার যে যেটা চুজ করবে। মানে এখানে তোমার উত্তরটা শুনে মনে হচ্ছে যে তুমি খুব পজিটিভ ভাবেই প্রত্যেকটা জিনিসকে নাও, যে ঠিক আছে। নিতে পারি না সব সময়, কিন্তু আমি চেষ্টাটা সেটাই করি। আমি বারবার বলছি যে চেষ্টাটাই আসল কথা, পারবো না অধিকাংশ সময়, কারণ আমরা মর্টাল হিউম্যান বিইং, আমাদের রক্ত মাংস ইমোশন এগুলো সব আছে, আমরা অধিকাংশ সময় পারবো না, কিন্তু চেষ্টাটা চালিয়ে যাব, এবং সেই চেষ্টাটাই আমি জীবন বলে মনে করি। একদম। আচ্ছা, আর্টিস্টিক এক্সপেরিমেন্টেশন একদিকে যখন সিনেমা বানাও, আর অন্যদিকে অডিয়েন্সের একটা এক্সপেকটেশন, এই দুটোকে কিভাবে ব্যালেন্স করো? আমি চেষ্টা করি সহজ ভাষায় কথা বলতে সিনেমার ক্ষেত্রে। ধরো অনেকেই, এই একটু আগে আমার পডকাস্ট নিয়ে কথা হচ্ছিল কিংবা আমার ইন্টারভিউ নিয়ে কথা হচ্ছিল, আমি ভালো কথা বলি তুমি বলছিলে, অনেক মানুষ, ইনফ্যাক্ট আমার সাথে কাজ করা বহু মানুষই আমার কথা বুঝতে পারে না অধিকাংশ সময়। সেটা কখনো দ্রুত কথা বলার জন্য, কখনো আমার শব্দবন্ধনীর জন্য। হ্যাঁ, তো সিনেমার ক্ষেত্রে আমি যেটা খুব সহজ ল্যাঙ্গুয়েজ বলছি। একটা ছোট্ট মজার গল্প বলি। আমি ভটভটি তখন আমার প্রথম ছবি, আমি রনিদার বাড়িতে গেছি, মানে রজত দত্ত, দিয়ে রনিদাকে বলছি রনিদা এটা কিন্তু পুরো কমার্শিয়াল ছবি ভেবেছি। তার আগে রনিদাকে নিয়ে আমি জি5 একটা ওয়েব সিরিজ করেছি, ওয়াটার বটল। আচ্ছা, এটা সিরিয়াল কিলারের পয়েন্ট অফ ভিউ থেকে গল্প। রনিদা, সুহত্র ওটা প্রথম নায়ক হওয়া, সুহত্র, চিরঞ্জিত চক্রবর্তী, এর সবাই ছিলেন, অমিত সাহা, সবাই ছিল। অমিত আর রনিদা ওদিকে প্রোটাগনিস্ট, আর এদিকে চিরঞ্জিত আর সুহত্র, এই দুটো ক্ল্যান আর কি। তো রনিদাকে আমি বলছি যে ভটভটি এই গল্প হ্যানা ত্যানা। তো রনিদা চুপ করে শুনে বললো তুই কোনোদিন কমার্শিয়াল বাংলা ছবি দেখেছিস? মানে বুঝতে পারলাম, আমি বলছি তোমার কমার্শিয়াল ছবি বানাচ্ছি। বলি এটা কমার্শিয়াল ছবি তোর মনে হচ্ছে? এবার আমার ল্যাঙ্গুয়েজে ওটা কমার্শিয়াল, কিন্তু রনিদা যে কমার্শিয়াল ছবিটা রনিদার ল্যাঙ্গুয়েজে অনুবাদ করছেন, সেটা রনিদার কাছে কমার্শিয়াল নয়। এটা তো এটা না পুরোটাই পার্সপেক্টিভ, কোনো ডেফিনেট ট্রুথ বলে কিছু নেই। ডেফিনেটলি ধরো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিল্পের এবং শিল্পীর নিজস্ব অডিয়েন্স আছে। তুমি ঠিক জায়গায় ঠিক সময় আছো কিনা সেটা তোমার ভাগ্য আর কি, ভাগ্য কিংবা দৈব, যা বল। ভাগ্যে বিশ্বাস করো? বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে ব্যাপারটা। মানে আমি চাইছি যে ধরো আজকে 12টা 5 আমি এখানে পৌঁছবো, কিন্তু জ্যাম হয়ে গেলে আমি 12টা 10 পৌঁছলাম। এবার এই জ্যামটা কেন হলো? অন্যদিন তো এই রাস্তায় জ্যামটা হয় না, কথা বলছি। তো এইটাকে কখনো ভাগ্য বলছি, কখনো দৈব বলছি, কখনো কর্মফল বলছি, বিভিন্ন নামে ডাকছি, বাট সত্যি কি সেটা আমি জানি না।